দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাজী প্রভু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের চেইন, সুপার শপ এবং সেই সঙ্গে বাজার ব্যবস্থাপনা এবং আগামীর রিটেইল মার্কেট কেমন হবে সেটি নিয়ে। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি সুপার শপ স্বপ্নের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান নাসির। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আমাদের অফিসে চলে আসার জন্য। জি, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ, আমরা দীর্ঘদিন ধরে এক রকমের বাজার করতে আমরা অভ্যস্ত, যে আমরা বাজারে যাব, যেটা দরকার সেটা কিনবো, আবার আরেক দোকানে যাব। এই যে প্রচলিত বাজার, ঠিক সেই প্রচলিত বাজারের বিপরীতে আজ থেকে প্রায় 2 দশক কিংবা 2 যুগও বলা যেতে পারে কাছাকাছি, 2000 সালের দিকেই তো শুরু হলো এরকম চেইন সুপার শপগুলো। তো ঠিক তখন আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ একটা ভিন্ন পরিবেশে এই খুচরা বাজার করার একটা পরিবেশ পেল। একই ছাদের নিচে, কোনো ঝামেলা নাই, এসি পরিবেশ, খুব সুন্দর, নারী পুরুষ যাচ্ছে একদম কি বলবো স্মুথলি বাজার করার। এই যে একটা ভিন্ন পরিবেশ বাংলাদেশে একটা আপনারা দেখালেন, এবং আপনারাই শুধু না, আপনাদের মতো আরও কয়েকজনের হাত ধরে যে বাংলাদেশে এই চেইন সুপার শপের যে যাত্রা শুরু হলো, আজকে ঠিক 2 দশক পরে সেই চিত্রটি আসলে এখন কেমন? মানে মানুষ কতখানি অভ্যস্ত হলো, কিংবা এই চেইন সুপার শপ সেক্টরটি আসলে কতখানি বড় হলো? তো 2000 সালের দিকে যখন যাত্রা, তখন তো আগোড়া, মিনাবাজার, তাও বোধহয় একটা দুটা স্টোর ছিল তখন। গ্র্যাজুয়ালি আগোড়া অন্য পিকওয়েস নামে একটা চেইনকে অ্যাকোয়ার করে, আরও কিছু চেইন তৈরি হয় অল্প বিস্তর আর কি। স্বপ্নের যাত্রা শুরু হয় 2008 সালে। তো 2008 থেকে 2012 সালে এই স্বপ্ন শেখার চেষ্টা করেছে অনেক কিছু। 2012 সালে আমি এটার দায়িত্ব ভার গ্রহণ করি আর কি। তো আমার প্রথম ইয়েটাই ছিল আসলে বড় লোকের সুপার শপ না করে আপামর মানুষের সুপার শপ করা, কারণ তাছাড়া তো কোনো বিজনেস মডেল স্কেলেবল না, সাস্টেনেবল হয় না, মিনিংফুলও না। কারণ 8-10টা স্টোর দিয়ে আপনি বলতে পারেন একটা চেইন, রাইট? তা আমি বলবো যে সেই সময় বোধহয় আমাদের মার্কেট শেয়ার, মানে সুপার মার্কেটের মার্কেট শেয়ার ওরা টোটাল মার্কেটে 0.3% ছিল বা আরও কম। এখন এটা 3%-এর উপরে। আচ্ছা, আপনাদের মার্কেট শেয়ার? না, ওভারঅল সুপার মার্কেট, টোটাল মার্কেট, জি সেক্টর, লাইক $20 বিলিয়ন মধ্যে। সেইখানে ধরেন সুপার মার্কেট এখন 3% প্লাস। কেউ বলে 5%, কেউ বলে 7%, আমরা যাই না, কারণ হচ্ছে এক একটা সাপ্লায়ার এক একটা টোটাল মার্কেটে। হ্যাঁ, হাউএভার যেটা আমরা বলতে পারি, এই 12 সাল থেকে 26 সাল পর্যন্ত আমাদের সুপার মার্কেটের গ্রোথ প্রায় 20%। স্বপ্ন কি একাই অর্ধেক কিনা? স্বপ্ন আমাদের জানার মতে 53% মার্কেট শেয়ার। আচ্ছা, তার মানে অর্ধেকেরও বেশি টোটাল আউটলেটের। এখন আমাদের পাশাপাশি ধরেন আরও কয়েকটা চেইন গ্রো করছে খুব ফাস্ট। হ্যাঁ, আপনারা যখন স্বপ্ন শুরু করেন, লক্ষ্য উদ্দেশ্য এটাও ছিল যে একটা সামাজিক দায়বদ্ধতা প্লাস কৃষকের সঙ্গে কানেক্টিভিটি, অর্থাৎ সরাসরি উৎপাদন থেকে শুরু করে এখান থেকে যাতে একটা কি বলবো মানে গুণগত প্রোডাক্ট যাতে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া যায়, সেই জায়গায় আসলে কতখানি আপনারা ইমপ্রুভ করলেন? অলমোস্ট 50% ভেজিটেবল, ফিশ এগুলো তো গ্রাম থেকেই আসে আমাদের। তাহলে ওটাতে একটা অগ্রযাত্রা তো বটেই। তারপরে বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে স্বপ্ন একমাত্র রিটেলার যার ফার্মাররা গ্লোবাল গ্যাপ সার্টিফাইড। এর অর্থ হচ্ছে আপনার ওই পণ্যগুলোতে পেস্টিসাইড যদি ইউজ করা হয়েও থাকে, সেগুলো বায়োডিগ্রেডেড হয়েছে, এবং অনেক ক্ষেত্রে হয়তো পেস্টিসাইড ইউজই না। এই সার্টিফিকেশনটা একটা কমিটমেন্ট যে আমরা মাটির প্রতি, শস্যের প্রতি, খাদ্যের স্বচ্ছতার প্রতি অনেক বেশি দায়বদ্ধ। আমি বলবো বাংলাদেশের মধ্যে কোয়ালিটি অ্যাসুরেন্সে এত কিছু নিয়ে ভাবা আর কেউ আছে বলে আমার জানা নেই আর কি। সো দ্যাটস ওয়ান।
সামাজিক দায়বদ্ধতার কথা যেহেতু টানলেন, আপনি জানেন যে আমাদের এখানে 10% কোটা আছে যারা ডিফারেন্টলি এইবল, অটিজম স্পেকট্রামের মানুষ, তাদের জন্য এটা একটা বড় সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি। আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে প্রান্তিক কৃষক যেখানেই বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো। ইভেন সমাজের বিভিন্ন স্তরে আপনি সমাজের স্বপ্নের অনেক মানবিক উদ্যোগ নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। তো স্বপ্ন একটা মানবিক ব্র্যান্ড, এটাই আমি বলবো। আমাদের এখানে 30% প্রায় উইমেন এম্পাওয়ারমেন্ট হয় এবং আমাদের 10,000 এমপ্লয়ের অধিকাংশ যে স্টুডেন্ট তারা গ্রাম থেকে আসে এবং শহরে স্ট্রাগল করে এবং তাদের পক্ষে জীবনযাপন করা কঠিন। তারা আমাদের কাছ থেকে যে স্যালারিটা পায় পার্ট টাইম জব করে, এটা দিয়ে তাদের পড়াশোনা চালায়, এমনকি অনেকে গ্রামে টাকাও পাঠায়। তো এটা আরেকটা সামাজিক দায়বদ্ধতা। আর নারী নিরাপদভাবে তার শপিং যাতে করতে পারে সেটা আমরা নিশ্চিত করি। সেটা করা দরকার এই কারণে, যেহেতু জীবনযাত্রার মান মানে অনেক বেড়েছে, চাপ বেড়েছে, ইকোনমিক প্রেশার ফ্যামিলির উপর অনেক বেশি, অ্যান্ড উইমেন আর দ্য ডিসিশন মেকার্স ইন মেনি কেসেস ইন শপিং অ্যান্ড দে হ্যাভ টু পার্টিসিপেট ইন শপিং। তাদের নিরাপদ একটা রেসপেক্টফুল পরিবেশ দেওয়া, যেখানে শ্রদ্ধা থাকবে, কেয়ার থাকবে, সেটা আমার মনে হয় জরুরি একটা ফ্যামিলির জন্য। একটা কথা জানতে চাই, সেটি হচ্ছে স্বপ্ন কি শুধুমাত্র কৃষকদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছে, নাকি স্বপ্নর নিজস্ব প্রোডাকশন ব্যবস্থা আছে? আমাদের নিজস্ব ফার্মিংও আছে। আমাদের নিজস্ব রাজশাহীতে যেমন আমাদের পন্ড আছে, আমাদের ভেজিটেবল ফার্মিং আছে, আমাদের চিকেন ফার্মিং আছে, পোলট্রি আছে। বাট আমরা ওইটাকেই পুরো ব্যাংক করতে চাই না বা বড় করতে চাই না, কারণ হচ্ছে আমাদের দায়বদ্ধতা আছে প্রান্তিক কৃষকের প্রতি। প্রান্তিক কৃষকের পাশাপাশি তো ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও তো আপনারা পরোক্ষভাবে সহযোগিতা করছেন, কারণ তাদের প্রোডাক্ট তো আপনারা এখানে বিক্রি একটা বড় করছেন। সংখ্যকই তো ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, এবং অনেকেই এখানে এসে ক্ষুদ্র থেকে মাঝারি হয়েছে, মাঝারি থেকে বড় হয়েছে, এবং অনেকের অনেক ব্র্যান্ড ডেভেলপ করতে পারেন নাই, আমাদের মাধ্যমে ব্র্যান্ড ডেভেলপ হয়েছে। এরকম অনেক মানে অসংখ্য উদাহরণ। সেক্ষেত্রে মানে স্বপ্ন আগামীতে তার স্বপ্ন কি? স্বপ্নের স্বপ্ন কি? আগামীর স্বপ্ন কি? স্বপ্নের আগামী স্বপ্ন এক নম্বর হচ্ছে, তো যদি আপনি ফাইন্যান্সিয়াল জায়গা থেকে বলেন, এটা অনেক বড় হতে চায় এবং এটা একটা মার্কেট শেয়ার গেইন করতে চায়, প্রফিটেবিলিটি জায়গা থেকে অনেক ইমপ্রুভমেন্ট আনতে চায়। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইড। সামাজিক সাইড বা স্ট্র্যাটেজিক সাইড থেকে যদি বলেন, সারা কান্ট্রি জুড়ে আমাদের আসলে প্রায় প্ল্যান 4-5 হাজার স্টোর করে ফেলার। এটা কি নিজস্ব? আমরা এখন নিজস্ব কিছু করি না, কিন্তু আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে প্রমোট করি। সবচেয়ে নিজস্ব স্টোর খুবই কম। আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে স্কিল ডেভেলপ করছি এবং তাদেরকে দিয়ে এই ইনভেস্টমেন্ট, রিটেল, এডুকেশন এগুলো প্রসার করছি। আমরা সামনে এখন নতুন স্টেপ আসছে, এখানে আমরা সফটওয়্যারের মাধ্যমে এসএমবি সেক্টর, যেটা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেস যারা ওনার, তাদেরকে এডুকেট করে তাদের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছি। উই ডোন্ট ওয়ান্ট টু অকুপাই এভরিথিং। আমাদের উদ্দেশ্য এটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল ফুড ভ্যালু চেইনকে চেঞ্জ করা, গ্রোসারি যে নেটওয়ার্ক বাংলাদেশ আছে এটাকে মডার্নাইজ করা। সেক্ষেত্রে আগামীতে আরও 4-5 হাজার হবে, আপনাদের স্টোর হবে আমার ধারণা। আর আউটলেট? হ্যাঁ, ওই তো। এটাই। একই সঙ্গে আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনি যেটা বললেন, আপনারা কিভাবে মানে বাজারের তুলনায় কিছুটা কম দামে গুণগত প্রোডাক্ট আপনারা কিভাবে এটা সার্ভিসটা দিতে পারেন? এক নম্বর হচ্ছে তো আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স খুব স্ট্রং। আমি বলবো না যে আমরা ফ্ললেস, যে আমাদের কোনো ভুল ত্রুটি নাই। এটা কোনো মানুষেরই নাই, কোনো প্রতিষ্ঠানেরও নাই। আপনি যদি ইভেন আমেরিকান কোনো রিটেলারের কাছেও যান, আপনি বলতে পারবেন না যে 100% অ্যাকুরেট বা এখানে ফ্ললেস। এটা হয় না, কিন্তু আমরা বেস্ট ট্রাই করি, এটা আমি বলতে পারবো। সো এটা একটা, এবং আমরা স্কেলে কিনতে পারি। আমাদের যেহেতু সাইজ অনেক বড়, তাহলে আমরা অনেক বেশি বাল্কে কিনতে পারি। আমাদের হয়তো সেই কারণে প্রাইস আমরা বেটার পাই। অনেক ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েটদের বাদ দিতে পারি, মাঝখানে অনেক মধ্যস্বত্বভোগী আমরা বাদ দিতে পারি।
তার ফলে আমরা সেখান থেকে ক্যাপচার করতে পারি ভ্যালু, ওইটা আমরা কনজিউমারের কাছে পাস করে দিই। আর আমাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নাই যে অনেক টাকা মুনাফা করে ফেলতে হবে, একদিনেই মুনাফা করে ফেলতে হবে। আমরা গ্র্যাজুয়ালি দেখেন একসময় এবিডা পজিটিভ হয়েছে, তারপরে ইবিআইটি পজিটিভ হয়েছি, নাও উই আর ওয়ার্কিং টুয়ার্ডস পিবিটি পজিটিভ, মানে প্রফিট বিফোর ট্যাক্স। আমরা একটা সাইলেন্ট ইনভেস্টর এসিআই। আমরা সমাজকে বাদ দিয়ে শুধু মুনাফা কেন্দ্রিক কোনো ব্যবসা বাণিজ্য করি না। না, আপনি মধ্যস্বত্বভোগীদের কথা বললেন, তো বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে আলোচিত শব্দ কিংবা সমালোচিত শব্দ সেটি হচ্ছে বাজার সিন্ডিকেট। তো এই চেইন সুপার শপগুলো বাজার সিন্ডিকেট ভাঙ্গার ক্ষেত্রে বিশেষ করে স্বপ্ন কতখানি ভূমিকা পালন করতে পারলো, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি চেইন সুপার শপ, সেই সঙ্গে বাজার ব্যবস্থাপনা এবং আগামী যে রিটেইল বিজনেস সেসব নিয়ে। আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি স্বপ্নের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান নাসির। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, এই যে সুপার শপগুলো, স্বপ্ন, সেই সঙ্গে আরও যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, সেগুলো আসলে বাজার সিন্ডিকেটের বিপরীতে কিভাবে ভূমিকা পালন করছে? প্রথমত আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং আপনার বিগত প্রশ্ন থেকেও আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি কিছু কিছু প্রোডাক্টের প্রাইস দেখেন স্বপ্নে কম বা অন্য সুপার মার্কেটে হয়তো কম। আমরা যেমন ধরেন রমজানের সময় বেশ কিছু যেসব আইটেম সাধারণত বেড়ে যায় মার্কেট সিন্ডিকেটের কারণে হোক আর যে কারণে হোক, যেমন ধরেন সুগার অনেক সময় বেড়ে যায়, বুটের দাম, তেলের দাম। উই ট্রাই টু কন্ট্রোল দ্যাট। হ্যাঁ, সো আমরা যেটা করি, আমরা প্রাইস কাট করি। প্রাইস কাট করে আমরা একদম থিন মার্জিনে অপারেট করি, যাতে করে মার্কেট বাধ্য হয় আমাদের প্রাইসে আসতে। কারণ তখন কনজিউমার কিন্তু কম্পেয়ার করছে এবং বলছে যে ওইখানে পাওয়া গেলে তোমাদের এখানে বেশি কেন। সো দেন দ্য প্রেশার গোজ টু দ্য রিটেল অ্যান্ড দেন প্রেশার গোজ আপ টু দ্য সিন্ডিকেট। সো দ্যাটস হাউ উই ওয়ার্ক। এখন কোয়েশ্চেন আসতে পারে যে সিন্ডিকেট কি ব্রেক করা বা পুরো জিনিসটাকে অ্যাভয়েড করা, এরকম কোনো কিছু কি আমরা করতে পেরেছি কি না? কিছু মাত্রায় আমরা ইনফ্লুয়েন্স করতে পেরেছি, ব্রেক তো আমি করতে পারিনি নিশ্চয়ই যদি সিন্ডিকেট থেকে থাকে, রাইট? কিন্তু একটা প্রভাব কিন্তু একটা প্রভাব পড়েছে, এইটুকু বলতে পারি। আমাদের যত মাসেল বাড়বে, এর অর্থ হচ্ছে আমাদের নাম্বার অফ আউটলেট যত বাড়বে তত আমাদের বার্গেনিং পাওয়ার আরও বাড়বে। তখন আমার মনে হয় যে এই বাজার ব্যবস্থাপনা আরও সহজ হয়ে যাবে। আপনার কথার সূত্র ধরে আমার আর একটা বিষয় মনে পড়লো, 10 পিস মাংস 10 পিস আলু। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি ইলিশের ক্ষেত্রেও। না, এটা নিয়ে আপনাদের নতুন করে কোনো ওইটা এমন একটা টাইম, যে এই টাইমে আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে, ইনফ্লেশন ওয়াজ ভেরি হাই অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্ট্রং রিসেশন, আই উড সে ডিগ্রোথ অর লেস গ্রোথ ইউ ক্যান সে। সো আমি বলবো এক ধরনের স্ট্যাগফ্লেশনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইকোনমি যাচ্ছে, যার প্রভাব পড়েছিল ওই সময় মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতি এবং নিম্নবিত্ত পরিবারের প্রতি। পাশাপাশি আমরা দেখেছি যে প্রচুর ব্যাচেলার কমিউনিটি আছে ঢাকা শহরে যারা থাকেন, অ্যান্ড দে নিড স্মল ইউনিট। সো মিডল ক্লাসও আমরা দেখেছি আসলে দে ক্যানট অ্যাফোর্ড বিফ অ্যান্ড নিউট্রিশনাল গ্যাপ ইজ কোয়াইট হাই। মার্কেট রুল হচ্ছে 1 কেজি নিচে গরু মাংস কেনা যাবে না। মার্কেট রুল হচ্ছে আস্ত ইলিশ কিনতে হবে, এগুলো তো মার্কেট রুল, রাইট? অ্যান্ড উই ওয়ান্টেড টু চ্যালেঞ্জ দ্যাট অ্যান্ড উই ওয়ান্টেড টু ব্রেক দ্যাট। কারণ সে যখন কনজিউম করে, একজন কনজিউমার বা একটা ফ্যামিলি বা একটা ব্যাচেলার, তখন তো এত খায় না। তাহলে এই যে রুল অফ মানে 1 কিলো, এটা তো বাইবেল না, রাইট? সো লেটস চ্যালেঞ্জ ইট অ্যান্ড লেটস ব্রেক ইট। তাদের যা দরকার ওইটা আমরা জিজ্ঞাসা করেছি, অসংখ্য রিসার্চের মাধ্যমে আমরা বের করেছি যে এইটা এই প্রাইসে দিলে ইট সলভ দ্য প্রবলেম। এই অঘোষিত রুলটাকে আপনারা ভেঙে ফেলেছেন। হ্যাঁ, এখন এই ভাঙাটা কি সামনেও চলবে কি না
চলবে যখনই কনজিউমার উড বি ইন ট্রাবল। আমাদের প্রবলেমটা সবসময় ভোক্তা, একদিকে কৃষক আরেকদিকে ভোক্তা, তাদের সমস্যার সমাধান। আর এটা বাংলাদেশের মানুষ তো দায়ী। তাহলে আমি বাংলাদেশের মানুষ সবসময় তো একরকম থাকে না, কখনো কখনো বড়লোক হয়ে যখন পার ক্যাপিটাল ইনকাম যখন বাড়তে শুরু করে তখন কনজিউমারের কিন্তু এই চ্যালেঞ্জ না, তখন কনজিউমারের অন্য চ্যালেঞ্জ শুরু হয়। ইম্পোর্টের প্রোডাক্ট কেন পাওয়া যাচ্ছে না, ওইটা কেন পাওয়া যাচ্ছে না, পার্কিং নাই কেন, সার্ভিসের এই সমস্যা। কিন্তু যখন ইকোনমি ডাউন তখন মোর সমস্যা হচ্ছে আমি অ্যাফোর্ডই করতে পারছি না। তা আপনি ইকোনমি বুঝে কি সলিউশন ডেভেলপ করেন কি না, সেটা তো একটা ফিলসফিক্যাল কোয়েশ্চেন। অ্যান্ড আমাদের ফিলসফি ইজ অলওয়েজ উইথ দ্য পিপল অফ বাংলাদেশ। যখন ভোক্তাদের রুচি পরিবর্তন হচ্ছে, নানান মানে পরিবর্তনের মধ্য দিয়ে ঠিক এই সময় আগামীতে ভোক্তাদের জন্য কিংবা গ্রাহকদের জন্য স্বপ্ন আসলে তাদের জন্য বাড়তি কী নিয়ে আসছে? কনফিডেন্স ক্রিয়েট করা, ট্রাস্টের জায়গাটা তৈরি করা, রাইট? সেই জায়গা থেকে কী করে আরও জব ক্রিয়েট করা যায়, এটা আমাদের জন্য একটা সেন্ট্রাল এজেন্ডা। যে হাউ ক্যান উই এমপ্লয় মেনি পিপল অ্যান্ড হাউ ক্যান উই গিভ ল অ্যান্ড অর্ডার আর সিকিউরিটি সেন্স, ওইটারে আমরা কীভাবে ইমপ্রুভ করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি। এখন আপনি বলতে পারেন আপনি তো থানা না, আপনি তো আদালত না, আপনি কিভাবে করতে পারেন? সো উই আর হ্যাভিং সাম প্ল্যানস where we can try to work towards women rights and children rights, because we feel they are the most vulnerable community right now, and we have to protect our children and women from any kind of barbarism. তো সেটা যদি আমরা করার জন্য কী করবো সেটা সামনে আপনারা জানতে পারবেন, এখন আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, বাট উই আর ওয়ার্কিং উইথ সাম গ্রুপস to do that. So that's one angle. The other angle is job creation. So if Shapno grows, you have so many employment, right? So ওইটাই আর কি। জি, কিন্তু ঠিক এরকম বাস্তবতার মধ্যে একদিকে তো আমরা জানি যে আপনারা তো এই সেক্টরে একদম শুরুতে আসেননি, বরং অন্যদের চেয়ে আপনারা দেরিতে এসেছেন, কিন্তু মার্কেট লিডারশিপে তো আপনারা এখন টপে। জি, 10 বছর ধরে। হ্যাঁ, এই জায়গাটা আসলে কিভাবে অর্জন হলো? আই ডোন্ট নো, এক নম্বর হতে পারে যে আমরা মনে করছি যে বাংলাদেশের যে পপুলেশন পিরামিড এইটা বলে একটা কথা আছে। এখন পপুলেশন পিরামিডে যদি আপনি শুধু মাথা উপরের দিকে তাকায় থাকেন তাহলে আপনি একটা ছোট্ট অংশ দেখেন, আর আপনি যদি পিরামিডের নিচের দিকে নামতে থাকেন তাহলে একটা বড় অংশ দেখেন। এখন অনেকেই বোধহয় ক্র্যাকডাউন করতে পারে নাই যে মিডল ক্লাসের সাথে কি করে একটা সুপার মার্কেট কালচার কানেক্টেড হবে। এই অ্যাটিটিউড চেঞ্জটা সম্ভবত স্বপ্ন করতে পারছে। ইটস আ সায়েন্স অফ হ্যাবিট চেঞ্জ, যেটা আপনি আপনার জেনারেশন টু জেনারেশন একটা হ্যাবিটের মধ্যে দিয়ে আপনি অভ্যস্ত, সেটাকে পাল্টানো তত সহজ না। এই ডিফিকাল্ট চ্যালেঞ্জটা সবাই হয়তো নিতে পারে নাই, বা স্বপ্ন টিম কুড সলভ ইট। তারপরে আপনারা সব ধরনের কাস্টমারের বা ভোক্তাদের কথাই আপনারা বিবেচনা করেছেন। আমার মনে হয় সেটাই হচ্ছে উই ওয়ার রেলেভেন্ট আউটসে টু বাংলাদেশ। বাংলাদেশের জন্য আমরা প্রাসঙ্গিক। আমরা মনে করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ ম্যাটার করে। আমরা মনে করি না যে ফুটানির যে উপরের ক্লাস এইটাই সুপার মার্কেটের ক্লাস, এটা আমরা মনে করি নাই। সো উই চ্যালেঞ্জ দ্য অ্যাজাম্পশন বিহাইন্ড সুপার মার্কেট, and that's why we are number one. আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই। ইদানিং আমরা খেয়াল করছি যে এই সুপার শপ বিজনেসে বড় বড় কোম্পানিগুলো আসছে কিন্তু এখন, তাই না? আপনারা তো এসছেন, আপনাদের দেখা দেখি এখন আরও যে বড় বড় কোম্পানিগুলো তারাও এই বিজনেসে বিনিয়োগ করছে। এইটা আসলে ভবিষ্যতের জন্য আপনাদের কি মানে আপনাদের জন্য ব্যবসা করা কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, নাকি বরং আরও বড় বড় গ্রুপ আসা, আরও অংশীদার বাড়া, এটা সম্ভাবনা তৈরি হবে? এই প্রশ্নের উত্তরটি নেওয়ার আগে আরেকটি বিরতি নিচ্ছি আমাদের। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের সুপার শপ সেক্টরের
নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন স্বপ্নর প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান নাসির। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম, এই যে এখন আমরা দেখছি যে বড় বড় কোম্পানিগুলো এই সুপার শপ বিজনেসের দিকে আসছে, তো এটি আসলে সম্ভাবনা নাকি আবার এক্সিস্টিং যারা ব্যবসা করছেন আপনারা তাদের ক্ষেত্রে আরও ঝুঁকি তৈরি করছে? আমি আসলে কখনো কম্পিটিশনের দিকে তাকিয়ে ব্যবসা বাণিজ্য করি না, কখনো করি নাই। When I started leading Shopno, I never looked at what Agora is doing, what Meena Bazar is doing. I created my model based on my consumers' feedback. প্ল্যান্ট বসাই দিলাম, ফ্যাক্টরি বানাই দিলাম, দামাদাম ডিস্ট্রিবিউটরের কাছে মাল পুশ করে দিলাম, অনেক সোজা। কিছু টিভিসি বানায় ছেড়ে দিলাম, সহজ। এইটা এভরিডে ট্রানজাকশন, এভরি সিঙ্গেল ট্রানজাকশন, every single POS, every single checkout, every single shelf, 24,000 SKU manage করা, not an easy task. It's a 24/7 operation. আপনারা তো দিনে দেখেন যে স্বপ্ন খোলা, রাতে যে কেনাকাটা হয়, ডিস্ট্রিবিউশন হয়, এটা কি দেখেন না। অনেক কোম্পানি নিশ্চয়ই দেখে নাই। এখন আমি একটা শখ হয়েছে আমার ছেলে বা মেয়ের, আমি একটা স্টোর করলাম সুন্দর চকচকা গুলশানের মধ্যে অথবা কোনো একটা জায়গায়, লুকস গুড, হ্যাঁ, ভাল লাগলো। আমার আত্মীয় স্বজন আমরা সবাই মিলে শপিং টপিং করলাম, কিছুদিন চললো, তারপরে একটা সময় দেখি যে এখানে প্রফিট হয় না, তখন আমি বন্ধ করলাম। এইগুলো নিয়ে আমার ভাবার সময় নেই। কিন্তু যদি কেউ আসলেই আমাদের মতো করে খাটাখাটনি করে কনজিউমারকে বুঝে কন্ট্রিবিউট করতে চায় এবং একটা রিটেল চেইন ডেভেলপ করতে চায়, এরকম দ্য স্কোপ ইজ আনলিমিটেড। কারণ হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স মডার্ন ট্রেডের শেয়ার 3 to 5%, তার বেশি তো না। তো আপনি অন্যান্য দেশে দেখেন 40%, 30%, 50% শেয়ার, রাইট? তার মানে এখনও তো অনেক স্কোপ। আমি একা কি সব করতে পারবো? সো আই নিড প্লেয়ার্স লাইক দ্যাট হু ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক দ্যাট হার্ড লাইক আওয়ার টিম অ্যান্ড ক্যান মেক ইট হ্যাপেন। মানে বলা তো খুব সহজ, এই আচ্ছা আমরাও একটু করলাম, কিছু টাকা দিয়ে দিলাম, আমার মেয়ে করতে চায়, আমার ছেলে করতে চায়, দ্যাটস ইজি। আমি কয়েকটা জায়গা নিলাম, একটা স্টোর বানাইলাম, সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইন করাই দিলাম, দ্যাটস ওয়ান থিং, দ্যাটস ইয়োর প্রজেক্ট। বাট এভরিডে পেইন, এভরি সিঙ্গেল স্কিউর পেইন, ও মাই গড। তার মানে সাপ্লাই চেইনটা সবচেয়ে মোর ইম্পর্টেন্ট। সাপ্লাই চেইন, কাস্টমার ইন্টারাকশন, এমপ্লয়ি ডেভেলপমেন্ট, মানে ইস হিউজ থিং। হ্যাঁ, আমরা দেখলাম যে স্বপ্ন এরই মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে যে কৌশলগত অংশীদারিত্ব, এইটার ব্যাপারে একটু জানতে চাই। যেই কোম্পানি আপনি কথা বলছেন, দ্যাটস এ জাপানিজ কোম্পানি, অ্যান্ড দে হ্যাড ইনভেস্টমেন্ট ইন ডিফারেন্ট থিংস ইনক্লুডিং রিটেল। সো আমরা মনে করছি যে তাদের টেকনিক্যাল নো হাউ ইন গ্লোবাল এক্সপ্যানশন মাইট হেল্প আস। সো দেয়ার এক্সপার্টস কাম টু আস, টক টু আওয়ার টিম, অ্যান্ড আমরা ওখান থেকে অনেক কিছু শিখছি, আমাদের কাছ থেকেও তারা শিখছে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই কল ইট পার্টনারশিপ। They try to understand consumer-centric ecosystem কীভাবে ডেভেলপ করে স্বপ্ন, এবং কীভাবে সেখানে তারা কন্ট্রিবিউট করতে চায়। সো দ্যাটস হাউ দ্য রিলেশনশিপ ইজ ইভলভিং। বাট জাপানিজরা অনেক কোয়ালিটি সেন্ট্রিক এবং কোয়ালিটি সেন্সিটিভ আসছে। তা আমরা যে এত তাদের পরীক্ষা পাশ করলাম 3 বছর ধরে এটা হচ্ছে করে, সেটাও তো একটা সার্টিফিকেট যে স্বপ্ন হ্যাজ অ্যাচিভ সামথিং। So we want to keep that and we want to build on that so that তাদের কন্ট্রিবিউশনগুলো ভিজিবল হয়। স্বপ্নর নামটা কেন স্বপ্ন হলো? এসিআই গ্রুপের এখন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর দৌলার দেওয়া নাম এটা, জি, স্বপ্ন। উনি মনে করেন ডিকশনারি বা অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে স্বপ্ন। আপনি দেখবেন স্বপ্নতে একটা মানুষের হাত, কিছু স্টার, একটা কালো অন্ধকার, তার মধ্যে কিছু স্টার, সেটা ছোঁয়ার চেষ্টা, কিছু লাল রং ব্যবহার করা হয়েছে, রাইট? সো আমাদের দেশটা হচ্ছে অনেক ব্লাড অ্যান্ড সোয়েট, অনেক প্রচেষ্টার নাম। এই যে যেই ছেলেটা নিজের মার মাটির ঘরটাকে টিনের ঘর অথবা দালান করার জন্যে মিডল ইস্টে দৌড় দিল, যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে, এটার নাম স্বপ্ন। যে কৃষক অক্লান্ত পরিশ্রম করে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে,
ওই কৃষকের নাম স্বপ্ন। আমাদের এখানে যারা কাজ করে গ্রাম থেকে এসে একটু পড়াশোনা করে একটা ডিগ্রি অর্জন করতে চায়, পার্ট টাইম কাজ করে কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করে শেখে কিছুটা, ওটার নামও স্বপ্ন। স্বপ্নটা হচ্ছে এই গরিব দেশের মানুষের মানে অনেক কষ্ট, অনেক অবহেলা, অনেক বঞ্চনা, শোষণ, নিপীড়নের মধ্যে দিয়ে জেগে ওঠার নাম। তাই এই ব্র্যান্ডের নামও স্বপ্ন। সাব্বির ভাই, আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, কিন্তু মাঝে মাঝে তো দেখি গান আপনি। আচ্ছা, আমি গান গাই না, আমার মনে হয় যে আমার গান অনেক অডিয়েন্স শোনে। আমি এইভাবে দেখতে চাই আসলে, শোনে দেখে আমি গান গাই। আমি গান গাই দেখে শোনে এরকম না। ধরেন আমি এমন কোনো প্রজেক্টের মধ্যে ইনভলভ হই নাই যে প্রজেক্টে কোনো রেসপন্স নাই, ঠিক আছে? তো আমি ছোটোবেলা থেকে আসলে শিল্পী, মানে আমার মাও শিল্পী ছিলেন, আমিও শিল্পী। আমার প্রথম স্কুলের নাম স্কুল অফ মিউজিক। আমার প্রথম জব বা প্রফেশন হচ্ছে স্টেজ। সো আমি স্টেজে গিটার হাতে নিয়েই আমার প্রথম 5,000 টাকা ইনকাম করা। সো সেকেন্ড হচ্ছে স্টুডিও বেসড ওয়ার্ক। সো আমার বিজনেসে আসার আগে আমার প্রথম যদি ব্যক্তিগত ইনকামের জায়গা বলেন, সেটা হচ্ছে মিউজিক। আমার বাবার ব্যবসা ছিল, সেটা তো আমার বাবার ব্যবসা, আমার না। আমি কন্ট্রিবিউট করেছি সেখানে, কিন্তু সেখান থেকে তো আমি টাকা পাইনি। কিন্তু একদম নিজে গায়ে গতরে খেটে পয়সা হচ্ছে মিউজিক থেকে আসছে। সো আই উড সে আমি আসলে ফার্স্ট এ মিউজিশিয়ান টার্নড ইন্টু কর্পোরেট এক্সিকিউটিভ, এইভাবে দেখা উচিত। এখন আপনি কেন সেটা জানেন না? আপনি জানেন না কারণ আমি তো জেমস না। আমি যদি জেমস হয়ে তারপরে বিজনেস এক্সিকিউটিভ হতাম, তাহলে আপনি বলতেন ও সিঙ্গার কেন এখন বিজনেস এক্সিকিউটিভ হলো। তো আমার ক্ষেত্রে হয়েছে তো উল্টা। যেহেতু আমি জেমস হিসেবে পরিচিত ছিলাম না, হ্যাঁ। আমি একটা আন্ডারগ্রাউন্ড একটা টিমের 12 জনের 13 জন, কিংবা 13 নীরবে নম্বর নিভৃতে মিউজিশিয়ান চর্চা করে। তার মানে তো আর আমি মিউজিশিয়ান না, তা তো আর না। আমিও মিউজিশিয়ান, বাট আমি হয়তো অত নাম করা মিউজিশিয়ান ছিলাম না। বাট ইউনো, কেউ একজন আমাকে হঠাৎ করে নাটকে একটা গান গাওয়াইছে, সেই গানটার নাম আমারে দিয়া দিলাম তোমারে, যে লিখছেন ওমর ফারুক বিশাল, তিনি এখন আমাদের মধ্যে নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বা আমি জীবনে কোনোদিন ফোক সং গাবো এটা ভাবি নাই, উনি আমারে গাওয়াইছে এবং গানটা বিকেম হিট। এক সপ্তাহের মধ্যে ধরেন 22,000 শেয়ার হয়েছে একটা গান। নাটক ফ্লপ, গান হিট। তো গান যখন হিট হয়েছে তখন আমি বুঝছি যে আমার গান গাওয়া উচিত, কারণ যেই কণ্ঠের গানের চাহিদা আছে, তাহলে সাপ্লাইটা তো কন্টিনিউ হওয়া উচিত। সাপ্লাই কন্টিনিউ হয় তখনই যখন ডিমান্ড থাকে। সো দেন আমার একটা বিখ্যাত গান বিনোদিনী রায়, দুই বাংলায় প্রায় 2 কোটি মানুষ শুনেছে। এখন এখানে যদি পুরো ক্রেডিটটা পশ্চিমবঙ্গের শিল্পীকে দেন, তাহলে কিছুটা তো আমার প্রতি অবজ্ঞা করা হয়, অবশ্যই। যেহেতু এটা ডুয়েট সিংস। তো এরকম আরও বেশ কিছু হিট গান আছে, আমার সিঙ্গেল সোলো গানও আছে। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1,09,000 অ্যান্ড দে ওয়ান্ট মি টু সিং, দ্যাটস ওয়াই আই সিং। তার মানে আমরা আশা করতে পারি যে চাহিদার কারণে সাপ্লাই সামনে আরো বাড়বে। I don't know. এক নম্বর কথা হচ্ছে যে শিল্পী একটা কারণে করে, সেটা হচ্ছে তার টাকা দরকার। আরেকটা কারণে দরকার, কারণ তার সেলফ এক্সপ্রেশন দরকার। তো আমার সঙ্গীত চর্চা টাকার কারণে দরকার না। আমার চ্যানেল টাকা দেয় এবং আমি ট্যাক্স দিই, আমি ট্যাক্স ফাঁকি দিই না। তো আমার ব্যাংকে টাকা ঢোকে বিদেশ থেকে, ইউটিউবে, এটা আমার একটা ইনকাম, এবং ট্যাক্স অথরিটি জানে যে আমি এটার জন্য ট্যাক্স পে করি, ঠিক আছে? তো কিন্তু সেটা আমার যে দরকার তা না, বিকজ ইটস নট দ্যাট মাচ মানি কম্পেয়ার টু দ্য মানি আই গেট ফ্রম কর্পোরেট। তাহলে আমার সেলফ এক্সপ্রেশনের জন্যে দরকার। কিন্তু আমি এটা বুঝি যে সেলফ এক্সপ্রেশনই যদি শুধুমাত্র আমি করে যাই, তাহলে আসলে সেটা যদি চাহিদার সাথে ম্যাচ না করে, তাহলে লাভ নাই। সো আই সামটাইমস সিং সাম সংস which audience don't appreciate, they don't get it, যে কি এটি কি গাইছে, এটা ফালতু গান গাইছে, ফালতু। আর আমাদের তো এখন আপনি যদি মানে কোনো জিনিস অপছন্দ হয়, আপনি গালিগালাজ করে ভাষায় দেবেন, এটা হয়। হ্যাঁ,
তখন আমি বুঝি আমার সেলফ এক্সপ্রেশনটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না। শিল্পী তখন দমে যায়, তখন আর এক্সপ্রেস করতে চায় না। তাহলে শিল্পী কী করতে পারে? একটা করতে পারে অডিয়েন্সের সাথে ম্যাচ করে করে এক্সপ্রেস করে দিতে পারে, যেমন করে বিনোদিনী রায় হয়, সেরকম আরও কয়েকটা ফোক গান তৈরি হয়ে যেতে পারে। হয়তো সেখানে আমার ফুল হার্ট নাই, হয়তো ফুল এক্সপ্রেশন নাই, বাট আই ক্যান ডু দ্যাট। যেটা আপনি বললেন যে চাহিদার সাথে রেখে কি সাপ্লাই হতে পারে কিনা, যদি আমার কমার্শিয়াল মাইন্ড মনে করে হওয়া উচিত, হয়তো হবে। আর আমার জাত শিল্পী সত্ত্বা যদি মনে করে চায় না, হবে না। তার মানে এটা আপনি সময়ের উপর ছেড়ে দিয়েছেন অনেকটা। আপনার আর কিছু বলার আছে কি? না, আমার দর্শকদের উদ্দেশ্যে আর সম্মানিত ক্রেতাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, স্বপ্নের সাথে আপনারা ছিলেন, আপনাদের আস্থার কারণে, আপনাদের সাজেশনের কারণে আজকে স্বপ্ন জেগে এসছে। আমাদের যারা অ্যাসোসিয়েটসরা কাজ করে স্টোরে, ওদের অনেক ভুলভ্রান্তি হয় আমি জানি, ক্ষমা সুন্দরভাবে দেখবেন, ওদেরকে উৎসাহ দেবেন, তাহলে ওরা আরও ভালোভাবে আপনাদেরকে সার্ভ করার জন্যে অনুপ্রেরণা পাবে। এই স্বপ্নটা একটি দেশীয় প্রতিষ্ঠান, আপনাদেরই প্রতিষ্ঠান, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। অসংখ্য ধন্যবাদ। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এটিএন নিউজকে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।